এক আর এক মিলে যদি 2 হয় তাহলে সেটা অঙ্ক। এক আর এক মিলে যদি 1 হয় তাহলে সেটা প্রেম, সেটা ভালোবাসা। আবার এক আর এক মিলে যদি 0 হয় তাহলে সেটা আধ্যাত্মিকতা, সেটা সাধনা। আবার যদি এক আর এক মিলে 11 হয় তাহলে সেটা সংগঠন। আবার যদি একের সাথে একের কোনো মিলিত হতে দেওয়া না হয় তাহলে সেখানে সেটা রাজনীতি। রাজনীতি সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা নাই, আমার নিজস্ব ধারণা থেকে আমি কিছু কথা বলতে চাই। 2017-18 দিকে একবার ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে ছাত্ররা জয়লাভ করে এবং কোটা সংস্কার হয়। তারপরও সবার মনে প্রশ্ন ছিল যে কোটা সংস্কার হয়েছে কি না। এরপর অনেক বছর পর 2024 সালে আবারও হাইকোর্ট একটা চিঠি পাঠায়। চিঠিতে ছিল যে কোটা পাশ হয়েছে, কোটা পাশ হয়ে গেছে। এটা নিয়ে প্রধানমন্ত্রী এটাও বলতে পারতো যে আমার ছাত্ররা একটা সময় এটার জন্য আন্দোলন করে এটা বন্ধ করছে, কিন্তু প্রধানমন্ত্রী কি করছে? প্রধানমন্ত্রী সেই হাইকোর্টের রায়টা মেনে নিছে এবং সে মনে করছে যে হাইকোর্ট তাকে অনেক সমর্থন দিবে এবং তিনি খুব শক্তপোক্তভাবে নিজেকে ধরে রেখে এই কোটাটা পাশ করবে। তার সবচেয়ে বড় ভুলটা ঠিক এখানেই। তিনি ভুলে গেছে যে দাসত্ব যখন অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। সে সারা জীবন যাদের দাসত্ব করে আসছে, তিনি ভুলও কল্পনা করেন নাই যে তারাই তার পতনের মূল কারণ হবে। এই কথাটা কেন বলছি জানেন? এই কথাটা বলছি কারণ কোটা হাইকোর্টে পাশ হওয়ার একটা না একটা কারণ আছে। ঠিক সেই হাইকোর্টের রায় এবং বড় কোনো কান্ট্রি থেকে সাপোর্ট পাবে বলে সে শুরু করে দেয় যে কোটা চলবে। এখানে শুধু কোটা চলবে সেটা না, এটার অর্থ হচ্ছে সে নিজেকে এমনভাবে অহংকারী করে রেখেছে যে তাকে ছোঁয়া, ধরা এবং তার সামনে গিয়ে কথা বলাটা মানুষের কাছে অনেক টাফ। সে সেটাই ভেবে রেখেছিল। গেমটা শুরু হয় এইখান থেকে। দলে দলে ছাত্ররা মাঠে নামছিল তাদের অধিকার আদায়ের জন্য। তারা কোটা সংস্কার চায়, কারণ কোটা যদি থাকে তাহলে কোটায় সব চাকরি, কোটায় সব কিছু, কোটায় দেশটাকে পুরো লুটপাট করে দিবে। তখন তাদের অধিকার কোথায়? তাদের নাগরিকত্ব কোথায়? এটা চিন্তা করে তারা মাঠে নামছিল। মাঠে নামার পর তারা আন্দোলন তাদের মতো করে চালাই যাচ্ছিল। হঠাৎ করে একদল এসে তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। এই আক্রমণটাই ছিল মূলত সরকার পতনের মূল। এই আক্রমণ থেকে এক বোনের ছবি এমনভাবে ভাইরাল হয়েছিল যার কারণে পুরো ছাত্র সমাজ, সারা দেশের ছাত্র সমাজ জাগ্রত হয়ে উঠেছিল এবং প্রতিটা ছাত্রলীগকে তারা ঘৃণিতভাবে দেখা শুরু করলো। এমনকি তাদের মৃত্যুতেও পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে তারা দ্বিধাবোধ করলো না। অবশেষে অনেক কষ্টের পরে তারা তাদের অধিকারটা আদায় করে নেয়। কিন্তু সেখানে যে এতগুলো মানুষ শহীদ হয়েছিল তার কি হবে? অনেক দিন চুপ থাকার পর ছাত্ররা আবার মাঠে নামে। কেন? কারণ তাদের ভাই শহীদ হয়েছে। এটা তাদের জন্য আরো দুঃখজনক, আরো কষ্টদায়ক। তখন তারা রাজপথে নেমে পড়ে 9 দফা থেকে ঠিক 1 দফায়। ওই যে ছাত্রলীগ বলছিল জনে জনে খবর দে, 1 দফার খবর দে, ঠিক সেই কাজটাই করছিল ছাত্ররা। ছাত্ররা জনে জনে খবর দিছিল 1 দফাকে, 1 দফাকে সফল করার জন্য। যখন সব ছাত্ররা, যখন পুরো বাংলাদেশের সব ছাত্ররা মাঠে নেমে পড়ছিল, তখন শেখ হাসিনা নিজে জানতো যে তার ক্ষমতা ফুরিয়ে আসছে। তখন তার মনে মনে ধারণা হয়ে গেছিল যে সে যদি এবার সকল ছাত্রদের কাছে ক্ষমাও চায় তারপরও সে ক্ষমা পাবে না। কেন? কারণ সে ভুলক্রমে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক অনেক অনেক ছাত্রকে তারা বলিদান দিয়েছে। শেখ হাসিনা ভুলে গেছিল যে যে ছাত্ররা দেশ গঠন করছে, যে ছাত্ররা বারবার আন্দোলন করে বারবার সরকার পতন করিয়েছে, বারবার দেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে চালানোর চেষ্টা করেছে, কিন্তু বারবার এইসব স্বৈরাচারী, এসব নরপিশাচ জন্ম নেয়। আজকে আমরা দেশ স্বাধীন করছি ঠিকই, কিন্তু আবারও নরপিশাচ জন্ম নেবে না এর কোনো গ্যারান্টি কি দিতে পারবেন আপনারা? আবারও কি ছাত্র হত্যা হবে না? আবারও কি
স্বৈরাচারী কোনো এক স্বৈরাচারী জোর করে ক্ষমতা দখল করবে না। যদি এই সব কিছুর বিরুদ্ধে দাঁড়াতে পারে তাহলে ছাত্ররা সবচেয়ে সফল স্থানে পৌঁছাবে। যদি এই সব কিছুর বিরুদ্ধে না দাঁড়াইতে পারে তাহলে ঠিক আগের মতো হবে। যখন এরশাদকে নামানো হয়েছিল তখন এরশাদ নামাই গেছিল, ঠিক আছে, কিন্তু ছাত্ররা জানতো না যে তারা যাকে সাপোর্ট করতে যাচ্ছে সে স্বৈরাচারী। এভাবে দেশে প্রতিবার ছাত্ররা আন্দোলন করছে, প্রতিবার ছাত্ররা নিজেদের অধিকার আদায় করছে, কিন্তু সেই অধিকার অন্য কেউ পালন করছে। আশা করি বর্তমানে 2024 সাল আর কখনো ছাত্রদের হাত থেকে অধিকার আদায় অন্য কেউ করতে পারবে না। ছাত্রদের সুযোগ নিয়ে অন্য কেউ আর চেয়ারে বসতে পারবে না।